সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই ভালো আছো? তোমাদের আমি আমন্ত্রণ জানাচ্ছি ন্যাশনাল কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে। আজকে আমাদের একটি নতুন চ্যাপ্টার শুরু হচ্ছে। সেই চ্যাপ্টারটি বলেও দিয়েছিলাম যে তোমাদের পরবর্তীতে একটা নতুন চ্যাপ্টার শুরু হবে, যে চ্যাপ্টারটি হলো তোমাদের বইয়ের 10ম অধ্যায়, হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের 10ম অধ্যায়। 10ম অধ্যায়ের যে চ্যাপ্টারের নাম সেটা হলো ব্যবস্থাপনা, হিসাব বিজ্ঞান, পরিস্থিতি। ব্যবস্থাপনা মানে এই কীভাবে ব্যবস্থাপনা করবে হিসাব বিজ্ঞানটা এবং সেটা পরিস্থিতির সম্পর্কে আমরা এখানে জানবো। এই চ্যাপ্টারে আমাদের দুটো অংশ, একটা হলো বাজেটের অংশ, আর একটা হলো মানে কি আমাদের সিপিপির অংশ। তাহলে আমরা এই সিপিপি অংশ থেকে যেহেতু আমাদের অঙ্ক প্রায় আসে, তাহলে আমরা সিপিপি অংশটি নিয়েই প্রথম আলোচনা করব। সিবিপি 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 আমাদের এখানে কী দেখা যাচ্ছে? ব্যয়, পরিমাণ, মুনাফা, যেটাকে আমরা সংক্ষিপ্তভাবে বলতে পারি সিবিপি সম্পর্কিত আলোচনা করব। ব্যয়, পরিমাণ এবং মুনাফা, যেটা সি কস্ট, ভি ভ্যালুমি, আর পি হলো প্রফিট রিলেশনশিপ, সিবিপি। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? যে আমরা আজকের যে একটা নতুন চ্যাপ্টার নিয়ে আলোচনা করছি, সেটার ব্যবস্থাপনা, হিসাব বিজ্ঞান, পরিচিতি, তোমাদের বইয়ের 10ম অধ্যায়, হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের 10ম অধ্যায়। সেই হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের 10ম অধ্যায়ের আজকের আমরা যে দুটো পার্ট আছে, একটা হলো বাজেট আর একটা হলো ব্যয়, পরিমাণ, মুনাফা, যেটাকে তোমরা বলো সিবিপি। এই সিবিপি সম্পর্কিত আলোচনা করব, যেটাকে আমরা বলবো কস্ট, ভ্যালুমি এবং প্রফিট রিলেশনশিপ। এখন তোমাদের তো ব্যয় সম্পর্কে ধারণা আছে, মনে আছে? ব্যয় একটা কোনো কিছু অর্জন করতে গিয়া যতটুকু সম্পত্তি মানে কি খরচ করা হয় সেটা হলো ব্যয়। মানে ধরো একটা মার্কার আমি 40 টাকা কিনলাম, এটা হলো ব্যয়। আর খরচটা কি? এই মার্কারের যতটুকু আমি ব্যবহার করে ফেলছি সেটা হলো খরচ, আর যতটুকু থেকে মানে কি আছে সেটুকু সম্পদ। যদি আমি এই ব্যয় সম্পর্কের মধ্যে একটু ধারণা দিই, ধরো এই একটা কলম, এই কলমটা 5 টাকা কিনেছি, 5 টাকা কেনা, এটা হলো ব্যয়। আর যতটুকু ব্যবহার করে ফেলছি, এই কলমটা এতটুকু লেখা শেষ, এটা হলো খরচ। আর যতটুকু আছে সেটা কি? সম্পদ। এটা তো তোমরা জানোই। এখন এই চ্যাপ্টারটায় আমরা কি কি জানলাম? ব্যয় সম্পর্কে জানলাম। এখন আমরা এই চ্যাপ্টারের কিছু সূত্র তোমাদের জানতে হবে, সেই সূত্রগুলো নিয়ে আমি আলোচনা করব। সেই সূত্রগুলো যাওয়ার আগে আমি একটু তোমাদের আলোচনা দিচ্ছি। ব্যয়, পরিমাণ, মুনাফা বিশ্লেষণ একটি শক্তিশালী হাতিয়ার, শক্তিশালী কৌশল, যার মাধ্যমে ব্যবস্থাপকগণ কি করতে পারে? যে ব্যবস্থাপকগণ ব্যয় এবং বিক্রয়ের পরিমাণ সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারে এবং উহার উপরে ভিত্তি করে প্রতিষ্ঠানের কার্যক্রম তারা চালাতে পারে। এখন এখানে আমাদের কী কীগুলো জানতে হবে সেটা দেখো। তোমাদের তো মনে হয় জানা আছে পরিবর্তনশীল ব্যয়, পরিবর্তনশীল ব্যয় মনে আছে? পরিবর্তনশীল ব্যয়, এই পরিবর্তনশীল ব্যয় কাকে বলে তোমাদের মনে আছে? পরিবর্তনশীল ব্যয় যে ব্যয় একটা নির্দিষ্ট মানে কি বেশি উৎপাদন করলে বেশি খরচ হবে, কম উৎপাদন করলে কম খরচ হবে। কীরকম? ধরো আমি একটা কলম ক্রয় করলাম, একটা কলমের দাম কয় টাকা বলো তো? 5 টাকা, তাই না? আমি যদি 10টা কলম ক্রয় করি 10 টাকা, আর আমি যদি সেটাকে 5টা কলম ক্রয় করি তাহলে 25 টাকা। তাহলে কি করবে? উৎপাদন বৃদ্ধি পেলে ব্যয় বাড়বে, আর উৎপাদন কমলে ব্যয় কমবে, কিন্তু একক প্রতি ব্যয় কি থাকবে? একই থাকবে। তাহলে আমরা কোন ধরনের ব্যয় বলবো? পরিবর্তনশীল ব্যয়। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এখানে কি জানবো? পরিবর্তনশীল ব্যয় সম্পর্কে ধারণা রাখবো। পরিবর্তনশীল ব্যয় যে ব্যয় উৎপাদন বাড়লে ব্যয় বাড়ে, উৎপাদন কমলে ব্যয় কমে, কিন্তু একক প্রতি ব্যয় কি একই থাকে, তাকে আমরা কোন ধরনের ব্যয় বলবো? পরিবর্তনশীল ব্যয়। আর একটা জিনিস তোমরা জানবা, স্থায়ী ব্যয়। এটা তো জানোই, স্থায়ী ব্যয় যে ব্যয় উৎপাদন বাড়লেও বাড়ে না এবং উৎপাদন কমলেও কমে না, সেটা হলো স্থায়ী ব্যয়। কীরকম? তুমি একটা বাসা ভাড়া নিলা, সেই যে বাসা ভাড়া নিলা সেখানে কি হবে? তুমি যদি সেখানে কোনো মানে কি কলম তৈরি করো বা কোনো একটা ফ্যাক্টরি খুলো, সেখানে যে ভাড়াটা আছে ভাড়াটা নির্দিষ্ট পরিমাণই থাকবে, ওইটা হলো স্থায়ী ব্যয়। মানে কলম যদি তুমি
1000ও তৈরি করো তাহলেও যে ভাড়া, তুমি যদি 100 কলমও তৈরি করো তাহলেও যে পরিমাণ ভাড়া, তাহলে এখানে ভাড়াটা কি থাকবে? নির্দিষ্ট থাকবে। এটা কি? স্থায়ী ব্যয়। আর একটা জিনিস তোমাদের জানতে হবে, সমচ্ছেদ বিন্দু। তোমরা তো জানোই সমচ্ছেদ বিন্দু, তোমাদের ফিনান্সেও তোমরা পড়েছো সমচ্ছেদ বিন্দু। এটা তো জানো যে বিন্দুতে কি হবে? বিক্রয়ের স্তরের পরিমাণে, যেখানে লাভ এবং লোকসান কিছুই হবে না, যে পরিমাণ আয় হবে সেই পরিমাণ কি হবে? ব্যয় হবে। তাহলে আমরা সমচ্ছেদ বিন্দুর সংজ্ঞা যদি বলি, সমচ্ছেদ বিন্দু বলতে বিক্রয়ের এমন স্তরকে বোঝায় যে পরিমাণে, যেখানে নিট লাভ শূন্য। নিট লাভ কি হবে? শূন্য। যতটুকু আয় ততটুকু ব্যয়। এই স্তরে কি হবে? প্রতিষ্ঠানের কোনো লাভ বা ক্ষতি কিছুই হবে না। যাই হোক প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এই যে ব্যয়, পরিমাণ এবং মুনাফা, এই চ্যাপ্টারটা যখন অঙ্ক করব, আমাদের কিছু কিছু সূত্র, মানে কিছু কিছু না, এখানে বেশ কিছু সূত্র আছে, যে সূত্রগুলো তোমাদের জানতে হবে। এই সূত্রের উপরে ভিত্তি করে তোমাকে অঙ্কটা করতে হবে। এই চ্যাপ্টারটা পুরোটাই সূত্রের উপরে নির্ভরশীল। তাহলে আমাদের সূত্রগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমরা অল্প কিছু সূত্র আজকে আলোচনা করব। আমি আশা করি তোমরা বাসায় সবাই এই সূত্রগুলো ভালোভাবে শিখবে, এবং তোমাদের যে পাঠ্য বই আছে, বইয়ের 10-এর 22 পৃষ্ঠায় এই সূত্র, মানে সূত্রগুলো পাওয়া যাবে। এখন সিভিপি সূত্র, সিভিপি এর সূত্র। তাহলে আমরা 1 নম্বরে কি জানবো? বিক্রয়ের সূত্র জানবো। বিক্রয়ের সূত্র কি মনে আছে? পরিবর্তনশীল ব্যয় প্লাস স্থায়ী ব্যয় প্লাস কি? মুনাফা। পরিবর্তনশীল ব্যয়, পরিবর্তনশীল ব্যয় এর সাথে কি হবে? স্থায়ী ব্যয় হবে, প্লাস হবে কি? মুনাফা। প্রিয় শিক্ষার্থী, তোমাদের দেখতে যদি সমস্যা হয় তোমরা কমেন্ট বক্সে লিখবে। আচ্ছা, থ্যাংক ইউ যে একজন লেখছো যে স্যার আমার রোল 465, বাকি যারা আছো তারা তোমাদের রোলগুলো লিখে দাও। তাহলে আমরা এখানে কি জানলাম? বিক্রয় সম্পর্কে। বিক্রয় একটা প্রতিষ্ঠানের আয়ের উৎস কি? বিক্রয়, তাই না? তাহলে বিক্রয়ের একটা সূত্র আছে। কি বলা হয়েছে? বিক্রয়ের সূত্রটা তোমাদের জানতে হবে কি কি? পরিবর্তনশীল ব্যয় প্লাস কি? স্থায়ী ব্যয় প্লাস কি? মুনাফা। একটু আগে পরিবর্তনশীল ব্যয়ের সংজ্ঞা তোমাদের বলা হয়েছিল বা সম্পর্কে ধারণা দেওয়া হয়েছিল। উৎপাদন বাড়লে ব্যয় বাড়ে, উৎপাদন কমলে ব্যয় কমে, কিন্তু একক প্রতি ব্যয় কি থাকে? একই থাকে, তাকে বলা হয় পরিবর্তনশীল ব্যয়। আর স্থায়ী ব্যয় একটা নির্দিষ্ট স্তর পর্যন্ত, যে ব্যয় উৎপাদন বাড়লেও বাড়ে না, উৎপাদন কমলেও কমে না, তাকে আমরা কি বলি? স্থায়ী ব্যয়। আর মুনাফা তো বুঝো, মানে আমরা যতটুকু লাভ অর্জন করি সেটা হলো মুনাফা। তাহলে আমরা বিক্রয়ের সূত্র সম্পর্কে কি জানলাম? বিক্রয়ের সূত্রটা আমরা কি লিখবো? পরিবর্তনশীল ব্যয় প্লাস স্থায়ী ব্যয় প্লাস মুনাফা। প্রিয় শিক্ষার্থী, আমরা বিক্রয়ের আরও সূত্র আছে, তোমাদের বইয়ের মধ্যে তাকালে তোমরা আরও সূত্র দেখবা। সেখানে আরেকটি গুরুত্বপূর্ণ সূত্র আছে, সেটা হলো পরিবর্তনশীল ব্যয় প্লাস কন্ট্রিবিউশন মার্জিন। পরিবর্তনশীল ব্যয় প্লাস হলো কন্ট্রিবিউশন মার্জিন, বিউশন মার্জিন। প্রিয় শিক্ষার্থী, এই কন্ট্রিবিউশন মার্জিনের আরেকটা নাম আছে, যেটা হলো অনুদান প্রান্ত, বা কেউ কেউ এটাকে বলে দন্তাংশ। কন্ট্রিবিউশন মার্জিন। তাহলে আমরা কি জানলাম? আমাদের এই দুটো সূত্রই আমাদের গুরুত্বপূর্ণ। এই দুটো। আচ্ছা, তোমরা ক্লাস দেখছো, ধন্যবাদ। তোমরা তোমাদের বান্ধবীদের বা বন্ধুদের বলেও দাও যে আমরা ক্লাস করছি। আর এই চ্যাপ্টারটি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ প্রতি বছরই এই চ্যাপ্টার থেকে তোমাদের অঙ্ক আসবেই। তাহলে আমরা বিক্রয়ের সূত্র আমরা দুটো শিখে নিব, জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরিবর্তনশীল ব্যয় প্লাস স্থায়ী ব্যয় প্লাস মুনাফা। অথবা এই বিক্রয়ের অন্য আরেকটি সূত্র প্রয়োগ করা যাবে, যেটা হলো পরিবর্তনশীল ব্যয়ের সাথে কন্ট্রিবিউশন মার্জিন কি করবে? যোগ করবে। পরিবর্তনশীল ব্যয়ের সাথে কি করবে? কন্ট্রিবিউশন মার্জিন যোগ করবে। তোমরা একটু পরবর্তীতে পেয়ে যাবে
কন্ট্রিবিউশন মার্জিন কীভাবে নির্ণয় করে সেটা সম্পর্কে আমি তোমাদের একটু পরে আবার ধারণা দিব। এখন আমাদের পরিবর্তনশীল ব্যয়, আমাদের প্রদত্ত অঙ্কে পরিবর্তনশীল ব্যয় না দেওয়া থাকে তাহলে কিভাবে নির্ণয় করবে? পরিবর্তনশীল ব্যয়, আমার মনে হয় তোমরা যদি উপরের সূত্রের দিকে তাকাও তাহলে পরিবর্তনশীল ব্যয় সম্পর্কে এমনি জেনে যাবে। কীভাবে করবে? আমরা যদি বিক্রয়টাকে এ পাশে নিয়ে নিই, বিক্রয় থেকে স্থায়ী ব্যয় আর মুনাফা বাদ দিলে পরিবর্তনশীল ব্যয় পাওয়া যাবে। বিক্রয় থেকে কি কি বাদ দিবা? স্থায়ী ব্যয়, আর এটা কী করবে? মুনাফা বাদ দিবে। বিক্রয় মাইনাস মুনাফা মাইনাস স্থায়ী ব্যয়, বিক্রয় মাইনাস স্থায়ী ব্যয় মাইনাস মুনাফা দিতে পারো, বা মুনাফা মাইনাস স্থায়ী ব্যয়, মুনাফা মাইনাস স্থায়ী ব্যয়। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা আমাদের প্রশ্নে যদি পরিবর্তনশীল ব্যয় না দেওয়া থাকে, পরিবর্তনশীল ব্যয়টা কেমনে নির্ণয় করবা? বিক্রয় থেকে মুনাফা এবং স্থায়ী ব্যয় কী করবা? বাদ দিবা। আচ্ছা, এখন এটাকে যদি অথবা লিখি, অথবা পরিবর্তনশীল ব্যয় কেমন লাগবে বলো তো? বিক্রয় মাইনাস কি লাগবা? বোঝাই যাচ্ছে। এখান থেকে যদি নেই বিক্রয় মাইনাস কি? কন্ট্রিবিউশন মার্জিন, বিক্রয় মাইনাস কন্ট্রিবিউশন মার্জিন, কন্ট্রিবিউশন মার্জিন বা অনুদান প্রান্ত। বিক্রয় মাইনাস কি? কন্ট্রিবিউশন মার্জিন। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা দেখতে পাচ্ছি কিনা একটু দেখো, আর তোমরা লিখে নিবে। আমরা কি শিখলাম? পরিবর্তনশীল ব্যয় সমান সমান বিক্রয় মাইনাস মুনাফা মাইনাস স্থায়ী ব্যয়, বা কেউ যদি এরকমও লেখো, পরিবর্তনশীল ব্যয় চেয়েছে, পরিবর্তনশীল ব্যয় এ পাশে নিয়ে আসো, বিক্রয় থেকে স্থায়ী ব্যয় বাদ মুনাফা বাদ, তাহলে চলে আসবে পরিবর্তনশীল ব্যয়। বা আমরা লিখছি বিক্রয় মাইনাস মুনাফা মাইনাস স্থায়ী ব্যয়, সমস্যা নেই, বিক্রয় মাইনাস মুনাফা মাইনাস স্থায়ী ব্যয়। অথবা তুমি এইটার উপরে যদি ভিত্তি করে লেখো তাহলে বিক্রয় সমান সমান কি লাগবে? পরিবর্তনশীল ব্যয় সমান সমান বিক্রয় মাইনাস লাগবে স্থায়ী ব্যয়। প্রিয় শিক্ষার্থী, আমরা দ্বিতীয় সূত্রের উপরে যদি বিক্রয় মানে পরিবর্তনশীল ব্যয় নির্ণয় করি তাহলে বিক্রয়টা এপাশে নিব, তাই না? বিক্রয়টাকে যদি এপাশে নেই তাহলে কন্ট্রিবিউশন মার্জিন কি হবে? মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে কি পেলাম? বিক্রয় জানলাম, পরিবর্তনশীল ব্যয় জানলাম, তাহলে স্থায়ী ব্যয় কীভাবে নির্ণয় করবা? প্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের জানতে হবে স্থায়ী ব্যয়। আমার মনে হয় তোমরা খেয়াল করলে স্থায়ী ব্যয়টা নিজেরাই পারার কথা। স্থায়ী ব্যয়টাকে আমরা এই পাশে নিয়ে যাচ্ছি। স্থায়ী ব্যয় যদি ওই পাশে আসে তাহলে বিক্রয় কোন পাশে যাবে? ও পাশে। বিক্রয় থেকে কি কি করে বাদ দিব? বিক্রয় থেকে বাদ দেবো পরিবর্তনশীল ব্যয়, আটা বাদ দেবো কি? স্থায়ী ব্যয়। না সরি, বিক্রয় মাইনাস মুনাফা মাইনাস পরিবর্তনশীল ব্যয়। বিক্রয় থেকে মুনাফা বাদ দাও, আর পরিবর্তনশীল ব্যয় আছে না, পরিবর্তনশীল ব্যয় বাদ দাও। পরিবর্তনশীল ব্যয়। তাহলে আমরা স্থায়ী ব্যয় সমান সমান কি লিখলাম? বিক্রয় থেকে কি করলাম? মুনাফা বাদ দিলাম, আর কি করলাম? পরিবর্তনশীল বাদ দিলাম। প্রিয় শিক্ষার্থী, স্থায়ী ব্যয় আরও সূত্র আছে, অনুদান প্রান্ত মাইনাস কি? মুনাফা। আরেকটা লিখে দিই, স্থায়ী ব্যয় সমান সমান অনুদান প্রান্ত, বা যেটাকে তুমি বলো কন্ট্রিবিউশন মার্জিন, একই কথা। এখান থেকে মুনাফা কি করবা? বাদ দিয়ে দিব। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে স্থায়ী ব্যয়ের সূত্রটা কি দেখব? স্থায়ী ব্যয়ের সূত্র হলো বিক্রয় থেকে মুনাফা বাদ পরিবর্তনশীল ব্যয় বাদ। বিক্রয় যদি এ পাশে যায় তাহলে এই পরিবর্তনশীল ব্যয় আর মুনাফা বাদ হয়ে যাবে, কোনো সমস্যা। অথবা স্থায়ী ব্যয় সমান কন্ট্রিবিউশন মার্জিন মাইনাস মুনাফা
অথবা তুমি লিখতে পারো যে অনুদান প্রান্ত মাইনাস কি মুনাফা, অনুদান প্রান্ত মাইনাস কি মুনাফা। তাহলে বিক্রয় জানলাম, পরিবর্তনশীল ব্যয় জানলাম, স্থায়ী ব্যয় জানলাম, বাকি রইল কি মুনাফা। প্রিয় শিক্ষার্থী তোমরা একটু তুলে নাও, আমি একটু মুছে ফেলবো। তাহলে আমরা কি কি জানলাম একটু দেখে নাও। এখানে দেখতে পাচ্ছি বিক্রয়, বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয়, বিক্রয়ের সাথে পরিবর্তনশীল ব্যয় প্লাস স্থায়ী, অথবা বিক্রয়ের আরেকটা সূত্র আছে পরিবর্তনশীল ব্যয় প্লাস কন্ট্রিবিউশন মার্জিন। এরপর আমরা কি পাচ্ছি প্রিয় শিক্ষার্থী, পরিবর্তনশীল ব্যয় সমান সমান বিক্রয় মাইনাস মুনাফা মাইনাস স্থায়ী ব্যয়, অথবা পরিবর্তনশীল ব্যয়ের আরও একটা সূত্র প্রয়োগ করতে পারি বিক্রয় মাইনাস কন্ট্রিবিউশন মার্জিন। প্রিয় শিক্ষার্থী তাহলে পরিবর্তনশীল ব্যয় যখন জানলাম, তাহলে স্থায়ী ব্যয়ের সূত্র কি লাগবে, বিক্রয়কে আমরা ডান পাশে নিব, বিক্রয় মাইনাস মুনাফা মাইনাস পরিবর্তনশীল ব্যয়, অথবা স্থায়ী ব্যয়ের একটা সূত্র আছে অনুদান প্রান্ত মাইনাস মুনাফা। প্রিয় শিক্ষার্থী তাহলে আমরা যদি বিক্রয় জানলাম, পরিবর্তনশীল ব্যয় জানলাম, স্থায়ী ব্যয় জানলাম, তাহলে মুনাফা বাকি রইল, মুনাফাটা লিখে নিচ্ছি, তোমরা একটু তুলে নাও। এখন তাহলে মুনাফার সূত্র কি হবে, বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয় আর স্থায়ী ব্যয় বাদ দিয়ে দাও। মুনাফা সমান সমান বিক্রয়টাকে আমরা ডান পাশে নিলাম, বিক্রয় থেকে বাদ যাবে কি পরিবর্তনশীল ব্যয় মাইনাস কি স্থায়ী ব্যয়, তাই না? এটাই তো হওয়ার কথা। মুনাফা সমান সমান বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয় মাইনাস স্থায়ী ব্যয়, অথবা মুনাফার আরেকটা সূত্র আছে, তোমরাই বলো কি হবে, বিক্রয় মাইনাস কি অনুদান প্রান্ত মাইনাস স্থায়ী ব্যয়, এটা হবে অনুদান প্রান্ত মাইনাস কি করবা স্থায়ী ব্যয়। প্রিয় শিক্ষার্থী তাহলে আমরা কয়টা সূত্র শিখলাম, চারটা। মুনাফার কি সূত্র শিখলাম, মুনাফার সূত্রটা এখানে দেখা যাচ্ছে, বিক্রয় থেকে কি করব পরিবর্তনশীল ব্যয় আর স্থায়ী ব্যয় বাদ দিব। আরেকটা সূত্র কি শিখলাম, মুনাফা সমান সমান মুনাফা সমান সমান অনুদান প্রান্ত মাইনাস স্থায়ী ব্যয়। প্রিয় শিক্ষার্থী তাহলে চারটা সূত্র শেখার পরে আমাদের আরেকটা সূত্র আজকে দেখাবো, শুধু এটাই শেষ সূত্র। যে এখন তাহলে আমরা মুনাফা কি জানলাম, প্রিয় শিক্ষার্থী একটু দেখো, মুনাফা সমান সমান বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয় মাইনাস স্থায়ী ব্যয়, অথবা মুনাফা সমান সমান অনুদান প্রান্ত মাইনাস কি স্থায়ী ব্যয়। প্রিয় শিক্ষার্থী আরেকটা সূত্র আমরা দেখব, যেটা হলো কন্ট্রিবিউশন মার্জিন, যেটা নিয়ে এত কথা বলা হইলো, বা অনুদান প্রান্ত, কন্ট্রিবিউশন মার্জিন। তাহলে কন্ট্রিবিউশন মার্জিনের সূত্র কি আসবে, বা কন্ট্রিবিউশন মার্জিনের আরেকটা নাম আছে অনুদান প্রান্ত বা দন্তাংশ, অনুদান প্রান্ত, এটাও লিখে দিচ্ছি। নইলে তোমাদের মনে একটা প্রশ্ন থাকবে, স্যার অনুদান প্রান্ত কি বা দন্তাংশ বলা হয় বিক্রয় মাইনাস কি পরিবর্তনশীল ব্যয়, বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে কন্ট্রিবিউশন মার্জিন পাওয়া যাবে। কন্ট্রিবিউশন মার্জিনের সূত্র কি লিখলাম প্রিয় শিক্ষার্থী, যে কন্ট্রিবিউশন মার্জিন বা অনুদান প্রান্ত বা দন্তাংশ, এটা সূত্রটা কি, বিক্রয় থেকে কি বাদ পরিবর্তনশীল ব্যয় বাদ, বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ, বা এটার আরেকটা সূত্র আছে, অথবা আমি একটু সংক্ষিপ্তভাবে কন্ট্রিবিউশন মার্জিনটাই লিখে দিচ্ছি, কন্ট্রিবিউশন মার্জিন সমান সমান কন্ট্রিবিউশন মার্জিনের সূত্র কি হবে, স্থায়ী ব্যয় প্লাস কি মুনাফা, স্থায়ী ব্যয় এর সাথে মুনাফা কি করবা যোগ করবা। প্রিয় শিক্ষার্থী কন্ট্রিবিউশন মার্জিনের কি সূত্র পাচ্ছি, কন্ট্রিবিউশন মার্জিনের সূত্র পাচ্ছি দুটো,
আরও একটা আছে, আমরা এই দুটো সূত্র বেশি গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এই দুটো সূত্র একটু তোমরা লিখে নাও, যে কন্ট্রিবিউশন মার্জিনের সূত্র পাচ্ছি বা অনুদান প্রান্ত বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয়, অথবা কন্ট্রিবিউশন মার্জিন সমান সমান স্থায়ী ব্যয় প্লাস মুনাফা। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা আজকে 5টা সূত্র শিখলাম। একটা হলো বিক্রয়, একটা পাইলাম পরিবর্তনশীল ব্যয়, স্থায়ী ব্যয়, মুনাফা, ও 4টা সূত্র প্রায় সেম। আর মানে আমরা তো একটা বিক্রয়ের সূত্র পারলে সব সূত্র কয়টাই পারা যাবে। 8টা নতুন সূত্র শিখলাম, কন্ট্রিবিউশন মার্জিন বা অনুদান প্রান্ত। কন্ট্রিবিউশন মার্জিন বা অনুদান প্রান্তের সূত্র কি দেখলাম? বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয়, অথবা 8টা সূত্র কন্ট্রিবিউশন মার্জিন সমান সমান স্থায়ী ব্যয় প্লাস মুনাফা। প্রিয় শিক্ষার্থী, তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 10-22 পৃষ্ঠায় এই সূত্রগুলো পাবে। তোমরা সূত্রগুলো মুখস্থ করবে। আগামী ক্লাসে আমরা কিছু সূত্র দেখাবো এবং একটু অঙ্ক নিয়ে আলোচনা করব। এই আশা রেখে আজকের ক্লাস এখানে শেষ করছি।